নমস্কার বন্ধুরা, প্রথমে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছো এবং পলিটিক্যাল সায়েন্সে পিজি করছো, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। তোমাদের যে বিষয় নিয়ে পড়াশোনা করছো পিজিতে, তাদের দুটো করে পেপার, বিষয়ভিত্তিক দুটো করে পেপার আমি ইউটিউবে তোমাদের জন্য দিয়ে দেব বলেছিলাম। তো আজ পিজিপিএস পেপার 2 এর সাজেশনটি আমি দিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুব ভালো করে রেডি করে রাখবে। তবে হ্যাঁ, এর মধ্যে থেকেও কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি কিন্তু আমার গ্রুপে আলোচনা করে দেই। তোমরা যারা গ্রুপে আছো জানো, যারা গ্রুপে নেই, যারা এখনো যুক্ত হওনি, তারা এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে, আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক তোমাদের দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। আমি এখান থেকেও আরও কমিয়ে কোনগুলো বিশেষ গুরুত্বপূর্ণ আমি বলে দেব পরবর্তীতে। যাই হোক, এখন দেখে নাও কোন প্রশ্নগুলো তোমরা অবশ্যই কম বেশি পড়ে রাখবেই, বা সাজেশন কি আছে। তোমাদের এই পেপারটির নাম পলিটিক্স ইন ইন্ডিয়া সিন্স ইন্ডিপেন্ডেন্স। তোমাদের 18 এবং 12 নম্বরের মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হয়। প্রথম প্রশ্ন, ভারতীয় রাজনীতি অধ্যয়নের সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির তাৎপর্য আলোচনা করো। অথবা প্রশ্নটিকে দিতে পারে, ভারতীয় প্রেক্ষাপটে সংস্কৃতি কিভাবে রাজনৈতিক আচরণ ও প্রতিষ্ঠানকে প্রভাবিত করে সেই প্রসঙ্গে আলোচনা করো। এর সাথে লাগোয়া একটি ছোট্ট প্রশ্ন, ভারতীয় রাজনীতি অধ্যয়নে প্রাতিষ্ঠানিকতাবাদী দৃষ্টিভঙ্গির মূল বিষয় বা মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো। নেক্সট কোয়েশ্চেন, ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝায়? ভারতীয় প্রেক্ষিতে ধর্মনিরপেক্ষতা বিষয়টি আলোচনা করো, বা ভারত কি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র? আপনার বক্তব্যের সমর্থনে যুক্তি দিন। ছদ্ম ধর্মনিরপেক্ষতা কি? নাম্বার 3, বিচার বিভাগীয় সক্রিয়তা সংসদীয় গণতন্ত্রের পক্ষে কি বেমানান? উত্তরের সপক্ষে যুক্তি দিন। নেক্সট, ভারতীয় রাজনীতিতে রাজনীতি ও পরিবেশের আন্তঃসম্পর্কের উপর একটি প্রবন্ধ লিখুন। অর্থাৎ এই দুইটি বিষয় কিভাবে ভারতীয় রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং এদের মধ্যেকার সম্পর্ক কি, সেই বিষয়ে বিস্তারিত লিখতে হবে। পরবর্তী, ভারতের নির্বাচনী রাজনীতিতে নারীদের অংশগ্রহণ, এবার কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই খুব ভালো করে পড়তে হবে। নারীদের অংশগ্রহণের মূল বিষয়গুলি আলোচনা করতে হবে। সেই সাথে ভারতের রাজনীতিতে নারীদের অংশগ্রহণের ক্ষেত্রে কি কি বাধা রয়েছে আলোচনা করুন, বা ভারতীয় রাজনীতিতে অংশগ্রহণে নারীদের ক্ষেত্রে প্রান্তিকরণের বিষয়গুলি আলোচনা করুন এবং এই বাধাগুলি কাটিয়ে উঠবার উপায়গুলি আলোচনা করুন, অথবা এই সমস্যাগুলির সমাধান কি আছে সেই বিষয়ে আলোচনা করুন, একই বিষয়। পরবর্তী, স্বাধীনতা পরবর্তী ভারতে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের বিবর্তনের মূল মাইল ফলকগুলি আলোচনা করুন। অর্থাৎ পঞ্চায়েতি রাজ কোন কোন ধাপ পেরিয়ে প্রতিষ্ঠিত হলো সেই বিষয়টি আলোচনা করতে হবে। পরবর্তী প্রশ্ন, সংসদীয় সার্বভৌমত্ব বলতে কি বোঝায়? সেই সাথে ভারতীয় সাংবিধানিক প্রেক্ষাপটে এর তাৎপর্য বিশ্লেষণ করুন এবং ভারতীয় সংবিধানের পটভূমি ও গণপরিষদের ভূমিকা একই সাথে আমি দিয়ে দিয়েছি, এটাও অবশ্যই করে রাখতে হবে। নেক্সট, ভারতে মানবাধিকার আন্দোলনের উৎপত্তি বিবর্তন আলোচনা করুন। মানবাধিকার রক্ষায় ভারতে কি কি ব্যবস্থা গৃহীত হয়েছে সেটাও একটু প্যারা করে লিখে রাখতে হবে, মোটামুটি 2 পেজ মতো। নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা এখানে একটি কথা বলে রাখি, 18 নম্বরের ক্ষেত্রে কত পেজ লিখলে ঠিক হয়? মোটামুটি 4.5 থেকে 5 পেজ। আচ্ছা, পরবর্তী, ভারতে 1960-এর দশকের শেষ এবং 1970-এর দশকের প্রথম দিকে কৃষক আন্দোলনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। পরবর্তী, স্বাধীনোত্তর ভারতে গণতন্ত্রের প্রতিষ্ঠানিকীকরণ প্রক্রিয়া আলোচনা করুন। অর্থাৎ কিভাবে ভারতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো।
নেক্সট, ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সাম্প্রতিক প্রবণতাগুলি বিশ্লেষণ করুন। ভারতের সংসদ কি সার্বভৌম? যুক্তি দিন। বড় প্রশ্নের ক্ষেত্রে শেষ প্রশ্ন, ভারতীয় রাজনীতিতে আঞ্চলিকতাবাদের উত্থানের কারণগুলি আলোচনা করুন। মোট 10টি প্রশ্ন দেওয়া থাকবে, 18 নম্বরের 4টি প্রশ্ন এবং 12-র 6টি প্রশ্ন। এই 10টি প্রশ্ন থাকবে, তার জন্য আমি তোমাদের 12টি প্রশ্ন মোট দিলাম বড় প্রশ্নের ক্ষেত্রে। এবার 7 নম্বরের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখে নাও। তোমাদের মনে হতেই পারে এখানে 14টি প্রশ্ন, বাবা অনেকগুলি প্রশ্ন, কিন্তু না, অনেক বড় প্রশ্নের মধ্যেই এখান থেকে অনেক ছোট প্রশ্ন তোমরা পেয়ে যাবে। যেমন পঞ্চায়েতি রাজ বিবর্তনের যে প্রশ্নটি রয়েছে সেখানে কিন্তু এখান থেকে 2টো ছোট প্রশ্ন ঢুকে যাবে। কিভাবে? পঞ্চায়েতি রাজ বিবর্তনের প্রশ্নটির উত্তর দিতে হলে তোমাকে অবশ্যই একটি পয়েন্ট হিসেবে রাখতে হবে অশোক মেহতা কমিটি এবং তার সম্পর্কে কিছুটা লিখতে হবে। একইভাবে 73তম সংবিধান সংশোধনী আইন। কাজেই এভাবে কিন্তু তোমাদের বড় প্রশ্নতে যেহেতু ছোট প্রশ্নগুলো পয়েন্ট এবং প্যারা আকারে থাকছে, তাহলে তোমাদের আলাদা করে পড়তে হচ্ছে না, শুধুমাত্র ওগুলো পড়ে নিলেই তোমাদের হয়ে যাবে। এভাবে যদি বুদ্ধি করে নোট করতে পারো তাহলে কিন্তু তোমাদের অতিরিক্ত পরিশ্রমের কোনো প্রয়োজন নেই, অতিরিক্ত প্রশ্ন বানানোর, উত্তর বানানোর কোনো প্রয়োজন নেই। আর যদি তোমরা মনে করো আমার থেকে নোটস কিনে নেবে, অবশ্যই যোগাযোগ করবে। অবশ্যই অনেকগুলো পয়েন্ট সহ, তার সাথে উপযুক্ত প্যারা সহ এবং বিস্তারিতভাবে নোটগুলোর কোয়ালিটি মেনটেন করে আমি তোমাদের জন্য তৈরি করেছি, যাতে তোমাদের নাম্বারটা ভালো আসে। চাইলে যোগাযোগ করে নিতে পারো। এবার তোমরা দেখে নাও ছোট প্রশ্ন কি কি আছে, আমি আর পড়ে দিলাম না। পরবর্তী আর কোন পেপার তোমাদের চাই বলেছিলাম 2টো দেবো, একটি দিয়ে দিলাম, সেটি অবশ্যই তোমরা জানাবে, আমি সেই পেপারটি শীঘ্রই দিয়ে দেবার চেষ্টা করব।